নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে আমাদের সায়েন্সের উপরে সেই 15টা প্রশ্নের আলোচনা। আমরা এখানে গত পরীক্ষাগুলোতে সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন এসেছে আর আগামী যে সমস্ত পরীক্ষার জন্য যে এক্সপেক্টেড কোশ্চেন্স গুলো সেইগুলোকে নিয়ে আলোচনা করি। তো আমাদের আজকে 10th ক্লাস। তো আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। বলছে সিলিন্ডারিক্যাল লেন্স ইজ ইউজড বাই এ পারসন সাফারিং ফ্রম, মানে কি বলছে একজন মানুষ যে হচ্ছে সিলিন্ডারিক্যাল লেন্স ব্যবহার করে সে তখন কোন রোগে ভুগছে। তো কোনো মানুষ যখন সিলিন্ডারিক্যাল লেন্স ব্যবহার করে তখন সে কোন রোগের জন্য করে। অপশন এ বলছে অ্যাস্টিগম্যাটিজম, অপশন বি বলছে মায়োপিয়া, অপশন সি বলছে হাইপারমেট্রোপিয়া, আর অপশন ডি বলছে প্রেসবায়োপিয়া। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাস্টিগম্যাটিজম। তাহলে অ্যাস্টিগম্যাটিজমের জন্য সময় যে লেন্স ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সিলিন্ডারিক্যাল লেন্স। মায়োপিয়াতে আমরা কি ধরনের লেন্স ব্যবহার করি? মায়োপিয়াতে আমরা ব্যবহার করি কনকেভ। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কনভেক্স লেন্স। আর প্রেসবায়োপিয়া হলে বাইফোকাল লেন্স। বোঝা গেল? পরের প্রশ্ন। The unit of work is joule. The other physical quantity that has same unit is, মানে কি বলছে যে কাজের একক হচ্ছে জুল, আর কোন ফিজিক্যাল কোয়ান্টিটি আছে বা আর কোন ফিজিক্যাল জিনিস আছে যেটার ইউনিট বা একক হচ্ছে একই, মানে জুলই হবে। আর কিসের একক? জুল। অপশন এ বলছে পাওয়ার, অপশন বি বলছে ভেলোসিটি, অপশন সি বলছে এনার্জি, অপশন ডি বলছে ফোর্স। তাহলে আর কি হবে? আর কিসের একক? আর হচ্ছে এনার্জির একক হয় জুল। বোঝা গেল? পাওয়ারের একক কি হয়? এসআই তে সব। পাওয়ারের একক হয় কি? ওয়াট। ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স মানে কি? মিটার, মিটার পার সেকেন্ড। বোঝা গেল? ফোর্স, ফোর্স মানে কি? বল ইনটু অ্যাক্সেলারেশন, মানে কি হয়? কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলে থাকি? নিউটন। বোঝা গেল? তাহলে ফোর্সের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা নিউটন। বোঝা গেল? পরের প্রশ্ন। হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থস ক্রাস্ট, মানে কি পৃথিবীর ওপরে কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশন এ বলছে অ্যালুমিনিয়াম, অপশন বি বলছে আয়রন, অপশন সি বলছে সোডিয়াম, আর অপশন ডি বলছে ক্যালসিয়াম। আমরা যদি এই ছকটা দেখি তাহলে দেখা যাবে পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণ কি পাওয়া যায়? অক্সিজেন 47%। তারপরে কি আছে? সিলিকন 28%। আর তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম 8.1%। কিন্তু অক্সিজেন, অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে নন মেটাল, তাই এটা উত্তর হবে না। যদি সিলিকন বলতো, সিলিকন কি? সিলিকন হচ্ছে মেটালয়েড, মানে কি? মেটালয়েড। আর মানে হচ্ছে এ কখনো ধাতুর মতো উচ্চারণ ব্যবহার করে, আবার কখনো হচ্ছে অধাতুর মতো ব্যবহার করে, মানে এর মধ্যে দু প্রকার গুণই দেখা যায়। কিন্তু এখানে কি বলেছে? মেটাল। তাহলে মেটাল একমাত্র কি হচ্ছে? অ্যালুমিনিয়াম। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এ স্ফেরিক্যাল বল মেড অফ স্টিল, মানে একটা স্টিলের তৈরি গোলাকার বল হোয়েন ড্রপড ইন এ বাকেট, একটা বালতিতে ফেলা হয়েছে কি? ফুল অফ মার্কারি, তার মধ্যে কি রয়েছে? পারদ। তো একটা বালতি যেটা পারদে ভর্তি তার মধ্যে যদি একটা গোলাকার স্টিলের বল ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? অপশন এ বলছে সিঙ্ক টু দ্য বটম, মানে একদম নিচে গিয়ে ভাসবে। অপশন বি বলছে ফ্লোট অন দ্য সারফেস, মানে তলে ভাসবে, মানে ওপরে। আর উইল ডিজলভ, মানে গলে যাবে। আর অপশন ডি বলছে নান অফ দিস। তাহলে আমরা যদি একটা বাকেট কল্পনা করি, তো এই বাকেটের মধ্যে কি হচ্ছে? এই বাকেটের মধ্যে কি আছে? মার্কারি আছে। তো যখন এই স্টিলের বলটা ফেলা হবে, তো স্টিলের ঘনত্ব পারদের তুলনায় কম, তাই কি হবে? বলটা এই উপরিতলে ভাসবে এরকম। বোঝা গেল? তাহলে এটা কিসের ক্ষেত্রে হয়? এটা স্টিলের ক্ষেত্রে হয়। তাহলে কি হয়ে যাবে? ফ্লোট অন দ্য সারফেস, মানে সেই তরলের উপরিভাগে ভাসবে। সিঙ্ক টু দ্য বটম, সিঙ্ক টু দ্য বটম মানে কি? এরকম তলার মধ্যে ডুবে যাওয়া।
এইটা কাদের ক্ষেত্রে হয়? গোল্ড, সিলভার এদের ক্ষেত্রে কি হয় যে এরকম যদি পারদের মধ্যে ফেলা হয় তাহলে এরা কি হয়ে যাবে? একদম ডুবে যাবে। গোল্ড, সিলভার এদের ক্ষেত্রে হয় এটা। বোঝা গেল? আর যদি এখানে স্টিল না বলে আয়রন বলতো তাহলে কি হতো? আয়রন হচ্ছে খানিকটা ডুবে এইরকম মাঝখানে ভাসতে থাকবে। এটা কার ক্ষেত্রে হয়? আয়রনের ক্ষেত্রে। বোঝা গেল? আর এই যে এটা কি? এটা হচ্ছে মার্কারি। তাহলে মার্কারির মধ্যে আমি যদি স্টিলের তৈরি বল ফেলি তাহলে কি হবে? সে তো মার্কারির ওপরেই ভাসবে। আয়রন ফেললে সে খানিকটা ডুববে কিন্তু পুরোপুরি না ডুবে ভাসবে। আর গোল্ড বা সিলভার হলে কি হয়ে যাবে? সে পুরোপুরি নিমজ্জিত হয়ে যাবে। আর এটা কেন হয়? এটা ডেনসিটির জন্য হয়। তো এখানে মার্কারি কি? মার্কারির তুলনায় হচ্ছে স্টিলের ডেনসিটি কম। সেই কারণে কি হচ্ছে? স্টিল ভাসতে পারছে। আর মার্কারির তুলনায় গোল্ড, সিলভার এদের ডেনসিটি অনেক বেশি। সেই কারণে গোল্ড, সিলভার কি করছে? গোল্ড, সিলভার মার্কারির একদম তলায় ডুবে আছে। বোঝা গেল? পরের প্রশ্ন। An exothermic reaction is a reaction in which মানে একটা বলতে চাইছে এটাকে যে কোন ধরনের রিঅ্যাকশন, যে ধরনের রিঅ্যাকশন থেকে কি হয়? তাপ উৎপন্ন হয়। এক্সোথার্মিক মানে কি? যে রিঅ্যাকশন থেকে তাপ উৎপন্ন হয়। তাহলে কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এটা হয়? তাপ অপশন এ বলছে অক্সিজেন লস অকার্স, যখন এখানে কি হয়? অক্সিজেনের লস ঘটে। অক্সিজেন ইজ অবটেন্ড মানে এই ধরনের বিক্রিয়াতে অক্সিজেন পাওয়া যায়। অপশন সি বলছে হিট ইজ অ্যাবজর্বড মানে তাপ শোষণ করে নেওয়া হয়। আর হিট কামস আউট মানে কি? তাপ উৎপন্ন হয়। তাহলে তাপ উৎপন্ন হয় তাহলে কি হলো? এক্সোথার্মিক। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হিট কামস আউট এই ধরনের বিক্রিয়াতে কি হয়? এই ধরনের বিক্রিয়া হলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। আর যেখানে হিট ইজ অ্যাবজর্বড মানে তাপ আলাদা করে দিতে হয় তাদেরকে কি বলা হয়? এন্ডোথার্মিক। আর এক্সোথার্মিকের যদি আমরা একটা উদাহরণ দেখি দেখতে পাবো N2 প্লাস 3H2 মানে কি অ্যাকচুয়ালি? অ্যামোনিয়া। তাহলে কি হয়? 2NH3 এই অ্যামোনিয়া তৈরি হয়। আর কি হয়? প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এই যে বিক্রিয়াটা হলো এই বিক্রিয়াতে একটা কম্পাউন্ড তো তৈরি হলো তার সাথে আর কি হলো? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হলো। তাহলে সেইটাকে আমরা কি বলবো? এক্সোথার্মিক। যদি এমন হতো যে কোনো একটা বিক্রিয়া হচ্ছে আর তাতে আমাদের আলাদা করে তাপ দিতে হচ্ছে আর সেই তাপটা শোষণ হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে কি বলবো? এন্ডোথার্মিক। বোঝা গেছে? পরের প্রশ্ন। দ্য স্প্রিং উইল হ্যাভ ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি হোয়েন মানে কি? স্থিতিশক্তি, একটা স্প্রিং এর স্থিতিশক্তি কখন বেশি হবে? তো ইট ইজ পুলড আউট মানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাকে যদি আমি এখন এরকম টেনে লম্বা করি তখন হচ্ছে হবে? নাকি কি বলছে যে সেই স্প্রিংটাকে যদি আমি ইট ইজ কম্প্রেসড মানে হচ্ছে যখন সেটাকে খুব এরকম চেপে চেপে করে দিলাম মানে স্প্রিংটাকে খুব চেপে দিলাম তখন হবে? নাকি বোথ এ অ্যান্ড বি মানে দু সময়ই হবে নাকি কোনো সময়ই হবে না? তাহলে আমরা যখন একটা স্প্রিং তো এরকম নর্মাল অবস্থায় আছে, এই নর্মাল অবস্থায় স্প্রিংটা থাকতে পারে। এই স্প্রিংটাকে যদি আমরা এরকম লম্বা করে টেনে ধরি তাহলে কি হয়? আমরা যদি যেই ছেড়ে দেবো সাথে সাথে স্প্রিংটা কি হবে? স্প্রিংটা আবার আগের অবস্থাতে ফিরে আসবে। তাহলে এই যে আগের অবস্থাতে স্প্রিংটা ফিরে এলো এর জন্য ওকে তো কিছু পরিমাণ শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন। তো সেইটাকে আমরা কি বলে থাকি? সেইটাকেই আমরা বলে থাকি পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ কি? যখন আমি এই একটা এরকম নরমাল স্প্রিং কে টেনে এইরকম করলাম তখন কি হলো? তখন এর মধ্যে কিছু পরিমাণ শক্তির সঞ্চয় হলো। তাহলে যে শক্তির সঞ্চয় হলো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। আবার এই স্প্রিংটাকে যখন আমি এরকম চেপে দিচ্ছি তো এই চেপে যখন ছেড়ে দেবো তখনও কি হবে? স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে যখন আমরা চেপে দিচ্ছি এর মধ্যেও কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। যে শক্তিটা পরে ব্যবহার করে স্প্রিংটা আবার আগের অবস্থাতে ফিরে আসছে। তাহলে এই যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি আর তার ফলে কি হচ্ছে? যে তার মধ্যে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে সেইটাকে আমরা কি বলে থাকি? সেইটাকে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি স্প্রিং এর ক্ষেত্রে দুই অবস্থাতেও হবে। মানে আমরা সেই স্প্রিংটাকে টেনে লম্বা করি বা চেপে ছোট করে দেই। তাহলে দুই অবস্থাতেই তার মধ্যে কি তৈরি হবে? পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? পরের প্রশ্ন। হোয়ার ইজ কমপ্লিট ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড ফ্যাটস মানে কি? কোথায় হয় কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের কমপ্লিট ডাইজেশন? কমপ্লিট ডাইজেশন মানে একদম পুরো পাচন হয়ে যাচ্ছে।
বলছে ইন এসোফেগাস, অপশন বি বলছে ইন দ্য স্টোমাক, অপশন সি বলছে স্মল ইন্টেস্টাইন, আর অপশন ডি বলছে ইন দ্য লার্জ ইন্টেস্টাইন। কোথায় হবে? এসোফেগাসে তো কোনো রকম ডাইজেশনই হয় না, এর মধ্যে দিয়ে শুধুমাত্র যায়। স্টোমাকে কিসের হয়? স্টোমাকে হয় প্রোটিনের, তাও পুরোপুরি হয় না, প্রোটিনের 90% হয় স্টোমাকে। আর আমাদের মুখ গহ্বর যেখানে আছে সেখানে কি আছে? স্যালিভারি গ্ল্যান্ড। তো স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে বেরোয় সেই কারণে আমাদের যে কার্বোহাইড্রেট খাই আমরা, যে বিভিন্ন খাবার খাচ্ছি তার মধ্যে যে কার্বোহাইড্রেটটা আছে তার কি করে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে। কত পার্সেন্ট করে? 70%। তাহলে এর থেকে তো 30% বেঁচে গেছে, এর থেকে 10% বেঁচে গেছে। এরা সবাই কোথায় আসে? এরা সবাই আসে স্মল ইন্টেস্টাইনে। আর এই স্মল ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট যে বাকি অংশটা আছে সেটার পাচন ঘটে, প্রোটিনের যে বাকি 10% আছে সেটারও পাচন ঘটে, আর ফ্যাটেরও পুরোটাই পাচন ঘটে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। তাহলে যখন প্রশ্ন আসবে যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের সম্পূর্ণ পাচন কোথায় হয়, তখন উত্তর হয়ে যাবে স্মল ইন্টেস্টাইন। আবার যদি প্রশ্ন এমন ভাবে দেয় যে কার্বোহাইড্রেটের ডাইজেশন কোথায় শুরু হয়, তাহলে কোথায় শুরু হয়? আমাদের মুখেই শুরু হয়। যদি বলে প্রোটিনের ডাইজেশন কোথায় শুরু হয়, তাহলে প্রোটিনের ডাইজেশন হয় স্টোমাকে। বোঝা গেছে? পরের প্রশ্ন, which of the following is achieved as a result of complete combustion of hydrocarbons? হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়ে যে যৌগ তৈরি করছে সেটা হাইড্রোকার্বন। তো সেই হাইড্রোকার্বনের যখন সম্পূর্ণ দহন ঘটে তখন আমরা কি পাই? কার্বন মনোক্সাইড আর OH, নাকি কার্বন মনোক্সাইড নাকি জল, নাকি বলছে কার্বন ডাই অক্সাইড আর জল, আর কি বলছে যে কার্বন ডাই অক্সাইড আর OH? কি হবে উত্তর? আমাদের কোনো একটা হাইড্রোকার্বনের যখন কমপ্লিট কম্বাশন অর্থাৎ পরিপূর্ণ দহন ঘটে তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর জল। মানে আমরা যদি একটা হাইড্রোকার্বন নেই CH4 মানে মিথেন, মিথেনকে আমি কি করছি? মিথেনকে আমি দহন করাচ্ছি, সেই দহনে কোন গ্যাস লাগবে? অক্সিজেন গ্যাস লাগবে। বোঝা গেল? তাহলে এর ফলে কি তৈরি হবে? সম্পূর্ণ দহন যখন হয় তখন CO2 আর H2O হয়, আর কি তৈরি হবে? এনার্জি তৈরি হবে। বোঝা গেল? এইবার এইটার যদি সম্পূর্ণ দহন না ঘটে, CH4 প্লাস O2, আমি এই যে বিক্রিয়াটা আছে এটাকে এখন এর সমতা বিধান করিনি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তখন কি তৈরি হবে? কার্বন মনোক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে? জল। বোঝা গেল? তাহলে এইটা কিসের ক্ষেত্রে হয়? এটা ইনকমপ্লিট কম্বাশন এর ক্ষেত্রে। যদি ইনকমপ্লিট কম্বাশন এর প্রশ্ন আসতো তাহলে এইগুলোর মধ্যে কিছু থাকতো আর সেইটা তখন হয়ে যেত উত্তর। তাহলে ইনকমপ্লিট কম্বাশন এর ক্ষেত্রে কার্বন মনোক্সাইডও তৈরি হয় কার্বন ডাই অক্সাইডের সাথে, আর জল তো থাকছে। আর যখন কমপ্লিট কম্বাশন অর্থাৎ সম্পূর্ণ দহন হচ্ছে তখন কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্পই উৎপন্ন হয়। বোঝা গেছে? দ্য ইমেজ ফর্মড অন দ্য রেটিনা অফ দ্য হিউম্যান আই মানে কি? আমাদের ছবি কোথায় তৈরি হয়? চোখে। চোখে এই যে রেটিনা আছে, এই যে রেটিনা, এই গোলাপি মতো যে অংশটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে রেটিনা। তো এই রেটিনাতে আমাদের ছবি তৈরি হয়। সে ছবিটা কিরকম হয়? বলছে ইমাজিনারি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড মানে কাল্পনিক এবং সোজা। একটা বলছে রিয়েল আর ডিরেক্ট মানে সেখানে সত্যিকারের ছবি তৈরি হয়। আরেকটা কি বলছে রিয়েল আর ইনভার্টেড। ইনভার্টেড মানে কি? সোজা মানে আসল ছবি তো তৈরি হবে কিন্তু ছবিটা উল্টো ভাবে তৈরি হবে। আর একটা কি বলছে ইমাজিনারি অ্যান্ড ইনভার্স মানে কি? কাল্পনিক আর উল্টো। তো কি ধরনের ছবি তৈরি হয়? আমরা যদি সাইকেল আরোহীর ছবিটা দেখি তাহলে দেখবো এখানে কিরকম ছবি তৈরি হয়েছে, ছবিটা উল্টে গেছে। আর আমাদের চোখে সবসময় যেটা আমরা দেখতে পাই, চোখ দিয়ে যা জিনিস দেখতে পাচ্ছি, যে কোনো জিনিস আসল তারই ছবি না আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি ধরনের ছবি তৈরি হয়? রিয়েল। আর কি হয়? ইনভার্টেড মানে কি হয়? ছবিটা এরকম উল্টো তৈরি হয়, যে এর সাইকেল কোথায় আছে? নিচে আছে। এর সাইকেল তার মানে আমাদের চোখে ফার্স্টে এইরকম ছবি তৈরি হবে, এরকম উল্টো, যে সাইকেলটা এরকম উল্টে গেছে আর লোকটা সাইকেলের নিচে।
তারপরে এই অপটিক নার্ভের মধ্যে দিয়ে যখন ব্রেনে যায় তখন সেই ছবি প্রসেস হয়ে সোজা তৈরি হয়, মানে এই ছবিটাকে জাস্ট উল্টে দেয়, উল্টে দিলেই কি হয়ে গেল, সোজা হয়ে গেল। তখন আমরা সেই কারণে যে কোনো জিনিস দেখছি সোজাই মনে হয়, কিন্তু যখন ছবিটা আমাদের চোখে তৈরি হচ্ছে রেটিনার ওপরে, তখন ছবিটা কিরকম তৈরি হচ্ছে, রিয়েল মানে আসল তো তৈরি হচ্ছে, আর কি তৈরি হয়, উল্টো তৈরি হয়। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। বোঝা গেছে? পরের প্রশ্ন, the gravitational potential energy of an object is due to, মানে গ্রাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে কি, যে কোনো একটা বস্তুর যে স্থিতি শক্তি সেটা কিসের ওপরে নির্ভর করে। বলছে ইটস অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অভিকর্ষজ ত্বরণের কারণে, ইটস হাইট অ্যাবভ দ্য আর্থ সারফেস মানে পৃথিবী থেকে কত উচ্চতায় আছে বা পৃথিবীতে কত উচ্চতায় তোলা হয়েছে, ইটস মাস এর ভরের ওপরে, আর নান অফ দিস। যদি এইটা একটা গ্রাউন্ড হয়, মাটি হয়, তো এখান থেকে এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে আমি এতটা উপরে তুলেছি, তো এই ওপরেটা তোলার ফলে কি তৈরি হবে, বস্তুটার তো এরকম স্থান পরিবর্তন হলো এখান থেকে এই, তো এই স্থান পরিবর্তনের ফলে কি হলো, এই বস্তুটাকে আমি যখন এখান থেকে ছেড়ে দেবো তখন এই বস্তুটা কি হবে, পড়ে যাবে, অটোমেটিক পড়বে। তার মানে কি, আমি যখন এখান থেকে তুললাম এই বস্তুটার মধ্যে কিছু পরিমাণ শক্তি তৈরি হলো, কি শক্তি তৈরি হয়, পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়, অর্থাৎ স্থিতি শক্তি তৈরি হয়। এই স্থিতি শক্তিকে কি বলে ডিনোট করা হয়, সেই স্থিতি শক্তি এম, মানে সরি পোটেনশিয়াল এনার্জি, এটা ইজিক্যাল টু কি হয়ে যাবে, এম জি এইচ। এম হচ্ছে বস্তুর ভর, মানে ঠিক এই যে বস্তুটা তুলছি এর বস্তুর ভর কি হয়ে যাবে, এম। জি মানে কি, জি তো মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর এইচ মানে কি কতটা উচ্চতাতে সেটাকে তোলা হয়েছে। বোঝা গেল? তাহলে এই তিনটের ওপরই ডিপেন্ড করে হচ্ছে, এই তিনটের উপরই ডিপেন্ড করে, এখানে অপশন ভুল আছে, এখানে অপশন হবে অল অফ দিস, এই সব কটার উপরই তো ডিপেন্ড করছে, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের উপরে ডিপেন্ড করছে, ইটস হাইট অ্যাবভ দ্য আর্থ সারফেস এই যে হাইট এইচ এর উপরেও ডিপেন্ড করছে, আর কি ইটস মাস অর্থাৎ এর ভরের উপরেও ডিপেন্ড করছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে অপশন কি হয়ে যাবে, অল অফ দিস। বোঝা গেল? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ নিউট্রনস ইন অ্যান অ্যাটম ইকুয়াল টু, মানে কি কোনো একটা অণু আছে তো সেইটার মধ্যে যে কি পরিমাণ নিউট্রন আছে, কয়েকটা নিউট্রন আছে, সেটাকে আমরা হিসেব করি কিসের মাধ্যমে, বলছে মাস নাম্বার, অপশন বি বলছে অ্যাটমিক নাম্বার, অপশন সি বলছে নাম্বার অফ ইলেকট্রনস, অপশন ডি বলছে মাস নাম্বার মাইনাস নাম্বার অফ অ্যাটমস। মানে কি, আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি দেখতে পাবো 11Na23 এইভাবে লেখা হয়। এই 11 কি, 11 হচ্ছে অ্যাটমিক নাম্বার। এই 11 অ্যাটমিক নাম্বার থেকে আমরা কি কি বুঝতে পারি, যে এর মধ্যে 11টা কি আছে, 11টা ইলেকট্রন আছে, আর কি আছে, 11টা প্রোটনও আছে। আবার নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে হচ্ছে থাকে নিউট্রন আর প্রোটন, তো এখানে ওখানে কটা প্রোটন আছে, এই নিউট্রন আর প্রোটন মিলিয়ে কি হয় মাস নাম্বার, সেটা কত দেওয়া আছে 23। আর প্রোটন কটা বললাম, প্রোটন আছে 11টা, তাহলে নিউট্রন প্লাস 11টা প্রোটন সমান 23, তাহলে নিউট্রন কটা হয়ে গেল 12টা। তাহলে এই 12 আমরা কিভাবে পেলাম, মাস নাম্বার যেটা দেওয়া ছিল 23, তার থেকে আমরা হচ্ছে এই প্রোটন নাম্বারটাকে বিয়োগ করলাম, বা অ্যাটমিক নাম্বারকে বিয়োগ করলেও হয়ে যাবে। তাহলে এই যে মাস নাম্বার আর এই অ্যাটমিক নাম্বার এই দুটোর বিয়োগফলের সংখ্যার সমান কি হয়ে যায়, নিউট্রন না, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে নাম্বার অফ অ্যাটমস বলতে এখানে ইলেকট্রন আর প্রোটনকে বোঝানো হচ্ছে। বোঝা গেল? যে সেটা আমরা 11টা কি, 11 তো ইলেকট্রনের সংখ্যাও, আবার 11 প্রোটনের সংখ্যাও, তা সে যে কোনো একটা বিয়োগ করলেই হয়ে যাবে। বোঝা গেল? অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন, তা যে কটা ইলেকট্রন থাকে সে কটা প্রোটনই থাকে। তাহলে এই 11 থেকে আমরা কি বুঝতে পারি, এর মধ্যে 11টা ইলেকট্রন আছে আর 11টা প্রোটন আছে, তাহলে 23 থেকে আমি 15টা এই 11টা প্রোটন বিয়োগ করে দেবো, দিলে কটা পড়ে থাকবে, 12টা। সেই 12টা কি, সেই 12টা হচ্ছে নিউট্রন আছে, আর এই 11টা প্রোটন আর 12টা নিউট্রন এইটা যুক্ত হয়ে কি তৈরি করেছে ওর এই সোডিয়ামের মাস নাম্বার, যেটা হচ্ছে 23। বোঝা গেল? পরের প্রশ্ন, হোয়াই ক্যান্ট দ্য সাউন্ড বি হার্ড অন দ্য মুন, মানে চাঁদে কেন শব্দ শোনা যায় না, এইরকম একটা প্রশ্নের আলোচনা আমরা আগের দিনই করেছি। বলছে নো সাউন্ড ইজ মেড অন দ্য মুন, মানে চাঁদে কোনো শব্দ তৈরি হয় না।
অপশন বি বলছে পিপল হু গো টু দ্য মুন বিকাম ডিফ, মানে কি যে সমস্ত মানুষ চাঁদে যায় তারা কালা হয়ে যায়। অপশন সি বলছে দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার অন দ্য মুন, মানে চাঁদে কোনো অ্যাটমসফিয়ারই নেই। অ্যান্ড সাউন্ড ক্যান নট ট্রাভেল উইথাউট মিডিয়াম, এবং শব্দ সেইখানে কোনো রকম মাধ্যম ছাড়া প্রবাহিত হতে পারে না। আর কি বিকজ দেয়ার ইজ নো ওয়াটার অন দ্য মুন, চাঁদে কোনো জল নেই তাই হচ্ছে কোনো শব্দ হয় না। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? চাঁদে কি নেই? চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই। আর আমরা কি জানি সাউন্ডের পরিবহনের জন্য সবসময় কিসের দরকার? কোনো একটা মিডিয়ামের দরকার। তাই সাউন্ড কখনো মিডিয়াম ছাড়া প্রবাহিত হতে পারে না। আর চাঁদে কি নেই? অ্যাটমসফিয়ারই নেই। তাই চাঁদে কোনো যদি শব্দ হয় সেই শব্দ আমরা কি করে শুনতে পাবো? বোঝা গেল? পরের প্রশ্ন। Oxygen molecule contains an electrodynamic bond, a triple covalent bond, a double covalent bond, a single covalent bond, তাই না? বলছি অক্সিজেনের মলিকিউল মানে কি O2, এই হচ্ছে একটা এর অণু, এর মধ্যে কি আছে একটা অক্সিজেন আছে আরো একটা অক্সিজেন আছে, বোঝা গেল? তো অক্সিজেনের যদি আমরা অ্যাটমিক নাম্বার দেখি, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত হয় 8। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে কটা থাকবে? দুটো। সরি, সব থেকে প্রথম কক্ষে কটা থাকবে? দুটো। আর তারপরের কক্ষে কটা থাকবে? 6টা। তাহলে আমি ধরে নিলাম এইখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, আর এখানে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, এই ওর বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। এই অক্সিজেনটার ক্ষেত্র তাই, বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। তো এরা কি চেষ্টা করবে? আরো দুটো ইলেকট্রন নিয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে, আর তার ফলে তারা কি হয়ে যাবে? কোনো রকম নোবেল গ্যাসের মতো এদের স্ট্রাকচার হয়ে যাবে, আর তখন এরা অর্থাৎ সুস্থির হয়ে যাবে। এবার দুটো অক্সিজেন এসে কি করে, যে এ বলে যে তুমি আমাকে তোমার দুটো ইলেকট্রন ধার দাও, তাহলে আমার বাইরের কক্ষে কটা হয়ে গেল? এই 2 2 2 2, তাহলে 4 দুগুণ 8টা হয়ে গেল। এও বললো ঠিক আছে তুমি ধার নাও, তার বদলে আমাকেও তোমার দুটো ইলেকট্রন ধার দিতে হবে। এও কি করলো? এও হচ্ছে এর দুটো ইলেকট্রন ধার নিল। তাহলে এই যে দুটো ইলেকট্রনের ধার নেওয়া হচ্ছে, মানে দুটো ইলেকট্রন এদের মধ্যে কি হচ্ছে? শেয়ার হচ্ছে, মানে একে অপর দুজনেই ইউজ করছে। এই জিনিসটাকে আমরা কি বলি? এই ধরনের যে বন্ডটা তৈরি হয় তাকে কি বলা হয়? ডবল বন্ড, সরি কোভ্যালেন্ট বন্ড বলা হয়। বোঝা গেল? তাহলে এই ধরনের যে বন্ডটা হলো সেটাকে আমরা কি বন্ড বললাম? কোভ্যালেন্ট বন্ড। এইবার কটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে? এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করলো, আবার এই একটা ইলেকট্রন আবার এই একটা ইলেকট্রন মিলে আর একটা তৈরি করলো, তাহলে কি করলো? ডবল কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। বোঝা গেল? তাহলে কটা ইলেকট্রন এখানে কাজে লাগছে? দুটো ইলেকট্রন, তার মানে দুটো বন্ড তৈরি করবে। তাই কি হচ্ছে? এ ডাবল কোভ্যালেন্ট বন্ড, তার মানে অক্সিজেন মলিকুলের মধ্যে দুটো কোভ্যালেন্ট বন্ড থাকে। বোঝা গেল? এটাকে আমরা যদি এমনি এই হিসেবে প্রকাশ করি তাহলে এরকম দেখায়, কোভ্যালেন্ট বন্ড এরকম দাগ দিয়ে প্রকাশ করা হয়, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট, দুটো কোভ্যালেন্ট বন্ড হলো, আর এই হচ্ছে মানে O2 কে আমরা এইভাবে দেখাতে পারি, যার হচ্ছে এখানে এই দুটো, এই দুটো, এই দুটো, এর এই 6টা পড়ে থাকলো, এর এই দুটো, এই দুটো, এই দুটো, এর এদিকে 6টা পড়ে থাকলো, বাকি এই একটা, এই বাকি এই একটা, এই আর একটা, এই এরা হচ্ছে এরকম করে বন্ড তৈরি করছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর সেরিবেলাম, বলছে এর মধ্যে কোন তথ্যটা সেরিবেলাম সম্পর্কে সত্য নয়? অপশন এ বলছে ইট ইজ এ পার্ট অফ দ্য হিন্ড ব্রেন, একদম ঠিক। সেরিবেলাম কোন ব্রেনের অংশ? হিড ব্রেন। আমাদের ব্রেনকে যদি, ব্রেনের কটা ভাগ? ব্রেনের 3টে ভাগ, একটা হচ্ছে ফোর ব্রেন, একটা হচ্ছে মিড ব্রেন, আর একটা কি? আর একটা হিন্ড ব্রেন। তো এই যে সেরিবেলাম, এই সেরিবেলাম কোন ব্রেনের অংশ? সেরিবেলাম হচ্ছে এই হিন্ড ব্রেনের অংশ। বোঝা গেল? ইট ইজ লোকেটেড ইন দ্য পোস্টেরিয়র রিজিয়ন আফটার দ্য ব্রেন, মানে কি এটা মস্তিষ্কের কোথায় মানে আছে? একদম পেছনের দিকের অংশে। এটাও ঠিক, সেরিবেলামের আমরা যদি মানে স্ট্রাকচার দেখি তো দেখতে পাবো যে এটা একদম মস্তিষ্কের পেছন দিকে আছে। ইট মেনটেন্স দ্য ব্যালেন্স অফ দ্য বডি, এ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে। এটাও ঠিক কথা, সেরিবেলাম আমাদের দেহের যে ব্যালেন্স আছে, আমাদের দেহের যে পয়েশ্চার আছে, সেই সবকিছুই আমাদের দেহের জিনিসগুলোকেও কে কন্ট্রোল করে? সেরিবেলাম করে। আর অপশন ডি বলছে ইট কন্ট্রোলস অ্যাক্টিভিটিস লাইক, এ কি রকম কাজগুলোকে কন্ট্রোল করে? স্পিকিং, কথা বলা, সিং মানে দেখা,
স্মেলিং মানে কোনো কিছুর গন্ধ নেওয়া, টেস্টিং কোনো কিছুর স্বাদ নেওয়া, লিসেনিং মানে শোনা, ইন্টেলিজেন্স মানে ভাবনা তো এই যে কাজগুলো আছে এই চিন্তাগুলোকে কন্ট্রোল করে কি সেরিবেলাম। তো এটা ঠিক? না এটা ঠিক নয়। অপশন ডি হচ্ছে ভুল। এই কাজগুলো তাহলে কে করে? এই কাজগুলো কে করে? এই কাজগুলোকে করে হচ্ছে সেরিব্রাম। বোঝা গেল? এই সেরিব্রাম আবার কোন ব্রেনের অংশ? সেরিব্রাম হচ্ছে ফোর ব্রেনের অংশ অর্থাৎ অগ্র মস্তিষ্কের অংশ হচ্ছে সেরিব্রাম, যে এই কাজগুলো করে স্পিকিং, সিইং, স্মেলিং, টেস্টিং, লিসেনিং। বোঝা গেল? এর থেকে আমাদের আরো একরকম প্রশ্ন আসে যদি বলা হয় যে কোনো ব্যক্তি অনেকটা অ্যালকোহল কনজিউম করার পর সে যখন তার দেহের ব্যালেন্স হারিয়ে ফেলে, তো তার ফলে তার এইটা কি কারণে হয়? তার মস্তিষ্কের কোন অংশের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এইটা হয়? তাহলে আমরা এখান থেকে এই প্রশ্নটা থেকে বলতে পারবো সেরিবেলামের জন্য। সেরিবেলাম কি করে? আমাদের দেহের ব্যালেন্স কে রক্ষা করে। তো সেরিবেলাম আমরা যখন ওই অ্যালকোহল কনজাম্পশন হয় তখন কি হয় যে সেরিবেলামের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর তার ফলে সেরিবেলাম ঠিকমতো কাজ করতে পারে না, তাই আমাদের দেহের ভারসাম্য আর রক্ষা করতে পারে না কে? সেরিবেলাম। ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে এইভাবে। চলে আসি পরের প্রশ্নে। Dash is the property of electrons being attracted by halogen atoms in a molecule মানে কি? হ্যালোজেন যে মৌলগুলো আছে তারা কি করে? তাদের যে ওই ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা নিজের দিকে, যেমন কি? যেমন হ্যালোজেন মৌল কারা কারা? ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা তো এরা কি করছে? এরা এদের ফ্লুওরিনের যদি কত? ফ্লুওরিনের ৯, এর সাজালে কি হবে? ২ আর ৭। ক্লোরিনের কত হবে? ১৭। এর কত হবে? ২, তারপরে ৮, পরের কক্ষে, তারপরের কক্ষে ৭। তো এদের প্রত্যেকটার এরকম দেখতে গেলে দেখব যে বাইরের কক্ষে কটা করে আছে? ৭টা করে। তো এদের একটা করে ইলেকট্রন হলেই কি হবে? এদের বাইরের কক্ষে ৮টা হয়ে যাবে, এরা সুস্থির হয়ে যাবে। তো এদের তার মানে ইলেকট্রন আকর্ষণ এটা সবসময় করতে চায়। বোঝা গেল? যেমন HCl, HCl এর ক্ষেত্রে কি হয়? যে H এর তো একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন ও কাকে দিয়ে দেয়? ও Cl কে দিয়ে দেয়। Cl এর কটা ছিল? ১৭টা। তো এই ১৭টার থেকে কি হয়ে যাবে? ওই একটা ইলেকট্রন যে নিয়ে নেবে ও তখন মাইনাস একটা আয়নে পরিণত হবে, অর্থাৎ এর তখন ১৮টা হয়ে গেছে। তো এরা তখন এই দুজন তখন যুক্ত হয়ে কি তৈরি করলো? HCl তৈরি করলো। তো এই যে হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন গ্রহণ করার যে প্রবল ইচ্ছা সেইটাকে আমরা কি ক্যারেক্টারিস্টিক হিসেবে জানি? অপশন এ বলছে ইলেকট্রন অ্যাফিনিটি, অপশন বি বলছে ইলেকট্রোকেমিক্যালস, অপশন সি বলছে ইলেকট্রোনেগেটিভিটি আর অপশন ডি বলছে নান অফ দিস। আমরা এটাকে কি বলে থাকি? ইলেকট্রোনেগেটিভিটি। বোঝা গেল? যে কোনো একটা হ্যালোজেন মৌল বা যে কোনো মৌল যার হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবল ইচ্ছা সেই ক্যারেক্টারিস্টিক যে চরিত্র সেই চরিত্রটাকে আমরা কি বলবো? ইলেকট্রোনেগেটিভিটি। বোঝা গেল? তড়িৎ ঋণাত্মকতা। আজকের ১৫টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি তোমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর তোমাদের কিছু মতামত থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে যে সমস্ত প্রশ্নের আলোচনা হলো সেই সমস্ত প্রশ্নের আলোচনার PDF তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, যার নাম হচ্ছে অল্টারনেট স্টাডি বেঙ্গলি। বোঝা গেল? তো আমরা এর লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা সেই ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করেও জয়েন করতে পারো অথবা সার্চ করেও পেয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এই অবধি। আসলাম।